বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ। শি জিনপিং তারেক রহমান বৈঠক শুক্রবার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী, মন্তব্য রিজভির। জুলাই গণহত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নওগাঁ সীমান্তে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। প্রায় 2000 অনুপ্রবেশকারী বাংলাদেশে পুশব্যাকের অপেক্ষায়, জানিয়েছেন শুভেন্দু। টানা 6 বিশ্বকাপে গোল করে রেকর্ড বুকে রোনালদো। জোড়া গোলে ফিরলেন ফর্মে। মেসির জন্মদিনে ভক্তদের উচ্ছ্বাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চীনের দালিয়ানে বৈশ্বিক অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেয়ার পর হাই স্পিড ট্রেনে বেইজিংয়ের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রত্যাশিত দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়াও দুদেশের মধ্যে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। চীনের বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। বিশ্ব অর্থনীতি, বিনিয়োগ এবং প্রযুক্তি উদ্ভাবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম চীনের দালিয়ানে এবারের সম্মেলনে 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমের প্রায় 1,500-এর বেশি প্রতিনিধি অংশ নেন। দেশটির স্থানীয় সময় বুধবার সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ সহ সম্মেলনে অংশ নেন 9টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্মেলনের উদ্বোধনীতে ভাষণ দেন। চীনের অভাবনীয় প্রযুক্তি নির্ভর উন্নয়ন, উন্মুক্ত বাণিজ্য ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে বিশ্ব অর্থনীতি এগিয়ে নেওয়ার পরামর্শ দেন দেশটির প্রধানমন্ত্রী। Today, while continuing to provide even greater market dividends, China is also offering more and more innovation dividends with its technological progress and industrial upgrading. সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের আনুষ্ঠানিকতা শেষে শাংরিলা হোটেলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথে তাকে সম্মান জানানো হয়। পরে হাই স্পিড ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক। সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। আলোচনা হবে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রধানমন্ত্রী চীন সফরে স্বাক্ষরিত হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রী চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বেইজিং, চীন। দর্শক, বেইজিংয়ে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে বিস্তারিত জানাচ্ছেন তিনি। ফোরামের সম্মেলন শেষে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট ট্রেনে চড়ে। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিকেল 6টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে এসে পৌঁছবেন এবং সেখান থেকে তাকে তার জন্য যে নির্ধারিত হোটেল রয়েছে সেই হোটেলে তিনি যাবেন এবং চীনের দ্য গ্রেট হলে সেখানে তারেক রহমানের সাথে শি জিনপিং দেখা হবে এবং দুই প্রধানমন্ত্রীর মধ্যে কুশল বিনিময় হবে। তারেক রহমানকে এখানে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে এবং দু দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। আপনারা জানেন যে চীন বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত বন্ধু। দীর্ঘদিন ধরেই চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক এই সফরের মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তো এই ছিল চীন থেকে সবশেষ খবর। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে জনগণের সমর্থন নিয়ে সরকার সেই অপচেষ্টা মোকাবেলা করবে।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। তিনি বলেন, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে এবং সরকার বিচার সম্পন্নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে বিনিয়োগ ঘাটতি কমে আসবে বলে প্রত্যাশা রিজভির। বিনিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবেন বলেও মনে করেন বিএনপির এই নেতা। মিথ্যা অপপ্রচার দিয়ে দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার আমরা কিছু কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মহল বিশেষের এই কর্মকাণ্ডটি হচ্ছে, যেটা আমাদের ইতিহাস ঐতিহ্যের বিপরীত একটি বিষয়। কখনোই এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে এটি নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেনি। বাংলাদেশে পাসপোর্ট ইস্যুতে এস আলমের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা আবেদন নথি পর্যালোচনা করার জন্য সব ডকুমেন্টস হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হয়েছে। এই সময়ের মধ্যে এস আলমের পাসপোর্টের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশে নাগরিকত্ব ত্যাগ করতে গেল ফেব্রুয়ারিতে আবারও আবেদন করেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। নিজের স্ত্রী ফারজানা পারভিন এবং দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহিরের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেন তারা। 2020 সালেও বাংলাদেশে নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেছিলেন এস আলম গ্রুপের কর্ণধার। তাঁর আইনজীবীদের দাবি, ওই সময় আওয়ামী লীগ সরকার তাঁর আবেদন মঞ্জুর করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগে 2020 সালের 19 জুলাইয়ের একটি স্মারক দেখিয়ে বলা হয়, সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের কারণে সাইফুল আলমের বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন তৎকালীন আওয়ামী লীগ সরকার মঞ্জুর করেছিল। তবে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ইসলামী ব্যাংক গত বছরের নভেম্বরে হাইকোর্টে একটি রিট আবেদন করে। নওগাঁর সাপাহারা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট 9 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির বাধায় তারা প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্তে নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন তারা। সকালে নওগাঁ 16 বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভোর 4টার দিকে সাপাহার আদালতলা সীমান্ত চৌকি এলাকার পিলার 244 দিয়ে 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা 9 জনকে বাংলাদেশে পুশিং করে। তাদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 শিশু রয়েছে। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশ আটকায়। পরিস্থিতি বিবেচনায় ওই এলাকার বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, সাথে সহায়তা করছেন স্থানীয়রা। এদিকে বাংলাদেশে পুশিং নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, অন্তত 10,000 অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশিং করা হয়েছে, অপেক্ষায় আছে প্রায় 2,000। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বাংলাদেশ ও সীমান্তে অনুপ্রবেশ নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এই অধিবেশনেই জানানো হয়েছে, বর্তমানে 12টি হোল্ডিং সেন্টারে আরও 1,800 জনকে পুশব্যাকের জন্য রাখা হয়েছে। আর কয়েক মাসের মধ্যে বাংলাদেশ লাগোয়া কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং সহ 600 কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া তৈরির কাজ শেষ হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, ভারত সরকারের আইন কার্যকরের ফলে অনুপ্রবেশকারীদের ধরে জেলে পাঠানোর পুরানো নীতির পরিবর্তে পুশব্যাক করতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। হুঁশিয়ার করে তিনি বলেছেন, যারা নাগরিকত্ব সংশোধন আইনের আওতায় আসেনি, অবৈধভাবে ঢুকেছে, তাদের কাউকে রাখা হবে না। বন্ধ হবে তাদের খাদ্য আর চিকিৎসা পাওয়ার সুযোগও। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে গোল শূন্য ড্রয়ে রুখে দিয়েছে ঘানা, আর ক্রোয়েশিয়া একমাত্র গোলে পানামাকে হারিয়েছে। তাতে বিশ্বকাপের এল গ্রুপে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। কে গ্রুপে টপ ফেভারিট পর্তুগালকে অপেক্ষায় রেখে কলম্বিয়া উঠে গেছে নকআউট পর্বে। আজ মেক্সিকোয় আর কঙ্গোর তুমুল প্রতিরোধ ভেঙে জয় তাদের 1-0-তে। শহীদ খানের ডেস্ক রিপোর্ট। ইংল্যান্ড ঘানা ম্যাচটি শুরু হয় যুক্তরাষ্ট্রের বোস্টনে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 2টায়। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে 4-2 গোলে উড়িয়ে
আসর শুরু করা ইংল্যান্ড প্রথমার্ধে খুবই বিবর্ণ ফুটবল খেলে। ঘানাও পারেনি আহামরি কিছু করে দেখাতে। বিরতির পর ইংল্যান্ড কিছুটা ভালো খেললো বটে, কিন্তু ঘানার জমাট রক্ষণ ভাঙতে পারল না। 87 মিনিটে নিকো ওরাইলির হেড ক্রসবারে লাগলে গোলশূন্য ড্রতে মাঠ ছাড়ে 66-র বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের জুড বেলিংহাম 22 বছর 359 দিন বয়সে মাঠে নেমে দেশের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে 50তম ম্যাচ খেললেন। রিয়াল মাদ্রিদ তারকা ছাড়িয়ে গেলেন কিংবদন্তি ওয়েন রুনিকে। এই ড্রয়ে আফ্রিকার দলটি 2 ম্যাচে ইংল্যান্ডের সমান 4 পয়েন্ট নিয়ে নকআউট পর্বের আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল। নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ইংল্যান্ড পানামার, ঘানা ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে। ঘানার বিপক্ষে 1-0 গোলে হার দিয়ে আসর শুরু করা পানামাই দিন ক্রোয়েশিয়ার বিপক্ষে সমান্তরে লড়াই চালিয়ে যায়। কানাডার টরন্টোতে ভোর 5টায় শুরু হওয়া ম্যাচে অবশ্য হার এড়াতে পারেনি মধ্য আমেরিকার দলটি। 40 বছরের লুকা মদ্রিচের 200তম আন্তর্জাতিক ম্যাচটি জয়ে উদযাপন করে ক্রোয়াটরা। বিরতির পর বদলিনামা আন্তে বুদিমির 54 মিনিটে গোলটি করেন। কে গ্রুপের ম্যাচে কলম্বিয়া কঙ্গো লড়াই শুরু হয় মেক্সিকোর গুয়াদালাহারায় সকাল 8টায়। নকআউট পর্ব নিশ্চিত করতে জয়ের লক্ষ্যে শুরু থেকেই কঙ্গোর রক্ষণে আক্রমণে ঝড় তুলতে থাকে কলম্বিয়া, কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো কঙ্গো গোলরক্ষকের বিরচিত পারফরমেন্সে প্রথমার্ধে মুখ থুবড়ে পড়ে তাদের সব প্রচেষ্টা। দ্বিতীয়ার্ধ গোলবারে দুর্ভেদ্য দেয়াল গড়েন লিওনেল এমবাপ্পে, তবে 76 মিনিটে একটু ফাঁক খুঁজে নিয়ে ডেডলক ভাঙেন দানিয়েল মুনিয়স। এই ডিফেন্ডার কাম উইঙ্গারের গোলেই 1-0-তে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডের লক্ষ্য পূরণ করল কলম্বিয়া। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে 3-1 গোলে হারানো দক্ষিণ আমেরিকার দলটি 2 জয়ে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে টপ ফেভারিট পর্তুগালকে 2 পয়েন্ট পেছনে ফেলে গ্রুপ শীর্ষে উঠেছে। পর্তুগাল কঙ্গোর সঙ্গে 1-1 গোলে ড্র করার পর উজবেকদের 5-0-তে বিধ্বস্ত করেছে। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পর্তুগাল কলম্বিয়া, কঙ্গো উজবেকিস্তান মুখোমুখি হবে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। মেসির জন্মদিনে বাড়তি উচ্ছ্বাস ভক্তদের মাঝে, জানাচ্ছেন শুভেচ্ছা। নিউ ইয়র্কে জার্সি কেনার হিড়িক। প্রথম রাউন্ডের গণ্ডি পেরিয়ে শিরোপা স্বপ্ন দেখতে শুরু করেছে ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালের সমর্থকরা। প্রিয় দলের জার্সি কিনতে শপিং মল ও জার্সির দোকানে বাড়ছে ভক্তদের ভিড়। যুক্তরাষ্ট্র থেকে মানিক মাহমুদের রিপোর্ট। বিশ্বকাপে উঠছেন মেসি। 2 ম্যাচে দুর্দান্ত প্রতাপ, পায়ের জাদুতে মুগ্ধ বিশ্ব। গোলের স্প্রিন্টে উসাইন বোল্ট, এলেমটেন সবার থেকে এক ধাপ এগিয়ে। আর্জেন্টাইন মহারাজার জন্মদিন, উৎসবের আমেজ আর্জেন্টিনায়। উৎসবের রং লেগেছে বিশ্বকাপের দেশ যুক্তরাষ্ট্রেও। প্রিয় তারকার জন্মদিন উদযাপন করতে চাই নতুন জার্সি। ছেলে বুড়ো লম্বা লাইন জার্সির দোকানে। নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের বিক্রেতাদের ব্যবসা রমরমা। মেসির জন্মদিনে ছেলের আবদার মেটাচ্ছেন বাবা। মেসি এর আগে 3টা গোল দিছে, আবার গত ম্যাচে 2 গোল দিছে। আনন্দে আমার ছেলের এখন আর একটা জার্সি লাগবে। জার্সি থাকা সত্ত্বেও বেশিরভাগ সময় আর্জেন্টিনাকে বেশি ফলো করে। আর্জেন্টিনা বেশি ফ্যান মানুষ, মেসির প্রতি ফ্যান। আমি নিজেও মেসির ফ্যান। বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। ফেভারিট দলগুলো প্রায় সবাই দ্বিতীয় রাউন্ডে। বিশ্বকাপের শহরে দিনে দিনে বাড়ছে পছন্দের দলের জার্সির চাহিদা। নাম্বার 10 এটা $20 বিক্রি করতেছি। আমি যখন দল করি আর্জেন্টিনা, তো আমি চাইমু যে আমার মেসি আমার টপ স্টার হইতো। মেসির সাথে পাল্লা দিচ্ছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ভক্তদের মধ্যে চলছে কথা লড়াই। ফ্রান্সের হাতে শিরোপা আর এমবাপ্পের হাতে গোল্ডেন বুট দেখছেন সমর্থকরা। এমবাপ্পের ভক্ত, এমবাপ্পের খেলা দেখছি, নিজের চোখে 2টা গোল দেখলাম। ও হি ওয়াজ প্লেড অ্যাবসলিউটলি ফাইন। এমবাপ্পে এখানে গিয়ে আছে। এমবাপ্পের যে স্পিড, ওর যে পারফরম্যান্স, সেই হিসাব করলে এবং এজ হিসাবে হি ইজ অ্যাবসলিউটলি লাইক রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। এই বয়সে আইসা যে 6টা গোল ওয়ার্ল্ড কাপে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপে স্কোর করেছে, এটা কিন্তু একটা রেকর্ড। 41 বয়সে আইসা ওয়ার্ল্ড কাপে গোল দেওয়া, এটা অনেক বড়। কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল ওইগুলো থেকে ফ্রান্স একটু বেশি স্ট্রং এই বছরে, তো সম্ভাবনা বেশি ওদেরই। 6 বিশ্বকাপে 6 গোল করে গিনেস বুকে নাম লেখানো ক্রিস্টিয়ানো রোনালদো 41 বছর বয়সেও গ্রেট ফুটবলার। একমত আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকরা। বিশ্বকাপের শহরে ফুটবল নিয়ে খুব একটা মাতামাতি নেই, যে যার কাজে ব্যস্ত এখানকার মানুষ। তারপরও এই বিশ্বকাপে কে হবে চ্যাম্পিয়ন? আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, স্পেন, এই আলোচনার পাশাপাশি নতুন আলোচনা কি হবেন এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। লিওনেল মেসির 18 গোলের রেকর্ডের পর কিলিয়ান এমবাপ্পের 16 গোল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্য ও বয়সের বিচারে তাকে এগিয়ে রাখছেন মেসি ভক্তরাও। মানিক মাহমুদ, বাংলা ভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
ডেঙ্গু ভাইরাসের বাহক অ্যাডিস মশার লার্ভা ও এর উৎস ধ্বংসে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানীর গুলশানে টাস্কফোর্স কমিটির মশক নিধন অভিযানে অংশ নিয়ে তিনি কথা বলেন। অভিযানে গুলশান এলাকা 6টি বাসা পরিদর্শন করে 3টিতে ডেঙ্গুর লার্ভা পাওয়ার কথা নিশ্চিত করে উত্তর সিটি কর্পোরেশন। এই সময় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করা হয়। এর আগে মঙ্গলবার মীর শাহে আলমের তত্ত্বাবধানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে একটি টাস্কফোর্স গঠন করা হয়। এই টাস্কফোর্স করা হয়েছে অভিযান পরিচালনা করার জন্য। আমাদের তো দাপ্তরিক কাজ আছে সবারই, নিয়মিত কাজের বাইরে আজকে হয়তো এখানে আসছি, আগামীকাল হয়তো দক্ষিণে যাব এবং প্রত্যেক সপ্তাহেই আমরা 3-4 দিন করে এই টাস্কফোর্সের যে এটা ঠিক অভিযান শব্দটা শুনতে খারাপ লাগে, এটা কার্যক্রম, জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখব। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএমইউতে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ে ইথিক্যাল ইমপ্লিকেশনস, প্রিন্সিপলস অফ বায়ো এথিক্স অ্যান্ড পাবলিক হেলথ এথিক্স সহ তথ্য সমৃদ্ধ জ্ঞানলব্ধ বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন জন হপকিন্স ইউনিভার্সিটির মুরাং স্কুল অ্যান্ড পাবলিক হেলথের সিনিয়র অ্যাসোসিয়েট মোহাম্মদ হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন IQSA পরিচালক অধ্যাপক ডাক্তার নুরুন নাহার খানম। যৌথভাবে সঞ্চালনা করেন IQSAর অতিরিক্ত পরিচালক ডাক্তার দিনে মুজাহিদ মোহাম্মদ ফারুক উসমানী ও অতিরিক্ত পরিচালক ডাক্তার আবু সালেহ মোহাম্মদ আবু উবাইদা। কর্মশালায় বিএমইউ 37 জন ফ্যাকাল্টি অংশ নিচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজে কৃতি শিক্ষার্থী বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ ডাক্তার মিলন চত্বরে এই বৃক্ষরোপণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা এই কার্যক্রমে অংশ নেন। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। বিএনপিকে জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেন নেতারা। এই বর্ষা মৌসুমে সারা দেশে বৃক্ষরোপণে তাগিদ দেন তারা। বিএনপি ঘোষিত 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবার সহযোগিতাও চান আয়োজকরা। আন্তর্জাতিক ইরান যুদ্ধ নিয়ে এবার নিজ দেশের আইন প্রণেতাদের কাছ থেকে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের মতো সিনেটে পাশ হয়েছে প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাব, ওয়ার পাওয়ার্স রেজলিউশন। এই নিয়ে 10মবারের চেষ্টায় যুদ্ধবিরোধী প্রস্তাবে পাশে সফলতা এলো। সেনেটর এই অধিবেশনে ইরান যুদ্ধ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেন সেনেটররা। ভোটাভুটিতে প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা কমানোর পক্ষে 50 আর বিপক্ষে 48 ভোট পড়ে। সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে প্রয়োজনীয় ভোট জোগাড়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন রিপাবলিকানরা। এবার 2 জন রিপাবলিকান সেনেটর অনুপস্থিত থাকায় সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। এছাড়া রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডি, সুসান কলিন্স, লিসা মুরস্কি ও র্যান্ড পল ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেন। ইরান যুদ্ধের জন্য গোলা বারুদ ও মজুদ পূরণের জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগে পেন্টাগন কংগ্রেসের কাছে $8,000 কোটি চাওয়ার প্রেক্ষাপটে সিনেটে এই ভোটাভুটি হলো। এই ধরনের প্রস্তাবগুলো প্রতীকী হলেও কংগ্রেসের এমন মতামত প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো বিবৃতি হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আবারও বিশ্বকাপ ফুটবলের খবর। নেইমারের অপেক্ষার প্রহর ফুরাচ্ছে, অবশেষে মাঠে নামছেন ব্রাজিলের সুপারস্টার। মায়ামিতে গ্রুপ পর্বে শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে কাল ভোরে মাঠে নামছে ব্রাজিল। গ্রুপ সেরা হতে এই ম্যাচে জয় চাই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর তৃতীয় স্থান থেকে সেরা 32-এ উঠতে অন্তত ড্র প্রয়োজন স্কটল্যান্ডের। একই সময়ে আটলান্টায় মাঠে নামবে গ্রুপের অন্য 2 প্রতিপক্ষ মরক্কো ও হাইতি। বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে ম্যাচ দুটি। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। সাধারণত গ্রুপের শেষ ম্যাচটায় পরীক্ষা নিরীক্ষা চালায় ব্রাজিল। এবার পরিস্থিতি পুরোটা ভিন্ন। 2 ম্যাচের একটিতে জয়, একটিতে ড্র। তারপরও নিশ্চিত হয়নি সেলেসাওদের শেষ 32-এ খেলা। দলের পারফরমেন্সে হতাশ সমর্থকরা।
হেক্সা জয়ের মিশনে নেমে বিবর্ণ আনচেলত্তির দল। গ্রুপ পর্বের 2টি করে রাউন্ড শেষ, এরই মধ্যে গোলের পর গোল, রেকর্ডের পাতায় তোলপাড় লিওনেল মেসি, অথচ শীতনিদ্রায় ব্রাজিলের সুপারস্টার নেইমার। প্রথম 2 ম্যাচে বেঞ্চ গরম করাই ছিল নেইমারের কাজ, অবশেষে তার দেখা মিলতে চলেছে। শেষ ম্যাচে পরীক্ষায় নামছেন ব্রাজিলের দুঃখী যুবরাজ। নেইমার খেলার জন্য প্রস্তুত। সে এই সপ্তাহে ভালোভাবে অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। তাকে ফিরে পেয়ে আমরা সবাই খুব খুশি, কারণ সে তার গুণাবলী দিয়ে দলকে সাহায্য করতে পারবে। মাঠে ফেরার জন্য সে কঠোর পরিশ্রম করছে। মাঠে না থাকলেও সে দলের জন্য অবদান রাখে। মরক্কোর বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্স, দুর্বল হাইতির বিপক্ষে শুরুতে ভালো, দ্বিতীয়ার্ধে বেহাল দশা। আনচেলত্তিও জানেন স্কটিশদের বিপক্ষে হতে হবে আরও সতর্ক। স্কটল্যান্ড একটি ভালো ও সুসংগঠিত দল। তারা গ্রুপের অন্য দলগুলোর ফলাফলের চেয়ে শুধুমাত্র নিজেদের পারফরম্যান্সের উপরই মনোযোগ দেবে। আমরা প্রথম ম্যাচে ভালো শুরু করেছিলাম, দ্বিতীয়টি আরও ভালো ছিল এবং আমরা আত্মবিশ্বাসী যে তৃতীয়টি আরও ভালো হবে। স্কটল্যান্ডের সামনে ইতিহাস গড়ার হাতছানি, 5 বারের চ্যাম্পিয়নদের হারানোর সুযোগ। তার চাইতে বড় সুযোগ বিশ্বকাপে প্রথমবার নকআউট পর্বে খেলা। ব্রাজিলকে হারাতে পারলে সরাসরি রাউন্ড 32, ড্র করলেও থাকবে সুযোগ। স্কটিশ কোচের মতে কাজটা কঠিন, অসম্ভব নয় একেবারেই। দল হিসেবে ব্রাজিলের কাছে মানুষ আক্রমণাত্মক ফুটবল আশা করে। আমি নিশ্চিত ব্রাজিল অন্তত শেষ 4 থাকতে চাইবে। তাদের মোকাবেলা করতে আমাদের সেরাটা দিতে হবে। নকআউটে মেক্সিকোর মুখোমুখি হতে হলে প্রথমে স্কটল্যান্ডকে দ্বিতীয় রাউন্ডে উঠতে হবে। আমি অ্যাজতেকা স্টেডিয়ামে ফিরে যেতে চাই, কারণ আমি সেখানে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খেলেছিলাম। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে গ্রুপ সেরা হয়ে নকআউটে যাওয়ার সুযোগ ব্রাজিলের, ড্র করলেও চলবে। তবে গ্রুপ শীর্ষস্থানের জন্য তাদের তাকিয়ে থাকতে হবে মরক্কো হাইতির ম্যাচের দিকে। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বুলেট ট্রেনে বেইজিং এর পথে প্রধানমন্ত্রী, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ, শি জিনপিং তারেক রহমান বৈঠক শুক্রবার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী, মন্তব্য রিজভির। জুলাই গণহত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নওগাঁ সীমান্তে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। প্রায় 2000 অনুপ্রবেশকারী বাংলাদেশে পুশব্যাকের অপেক্ষায়, জানিয়েছেন শুভেন্দু। টানা 6 বিশ্বকাপে গোল করে রেকর্ড বুকে রোনালদো, জোড়া গোলে ফিরলেন ফর্মে। মেসির জন্মদিনে ভক্তদের উচ্ছ্বাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।